হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, অলরেডি তোমাদের 4টে ভিডিও দিয়ে দিয়েছি। আজকের 5 নম্বর স্কুল করাবো, 2 নম্বরগুলো প্রথম করাবো। 3-1 কী বলছে দেখো, ওজোন স্তর ক্ষয়ের 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। আর ওজোন স্তর ক্ষয়ের 2টি ক্ষতিকারক প্রভাব হলো ত্বকের ক্যান্সার এবং উদ্ভিদের ক্ষতি। একটু ডিসকাস করে দেবে কী লেখা আছে দেখো। অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের ত্বকে ক্যান্সার, চোখে ছানি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। এই রশ্মি উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত করে এবং শস্য উৎপাদনের পরিমাণ কমিয়ে দেয়। 3-2 দেখো, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0°C থেকে 30°C পর্যন্ত বৃদ্ধি করা হলে প্রাথমিক ও চূড়ান্ত আয়তনের অনুপাত নির্ণয় করো। এক্ষেত্রে চার্লসের সূত্র অনুযায়ী আমরা কী জানি, V1/T1 সমান V2/T2। আচ্ছা, কী কী দেওয়া আছে দেখো। প্রাথমিক উষ্ণতা T1 সমান দেওয়া আছে 273K, মানে 0°C, সেটাকে তোমরা 273Kতে পরিণত করবে। চূড়ান্ত উষ্ণতা T2 দেওয়া আছে 30°C, সেটা কত হবে 303 কেলভিন। এবার V1/V2 সমান T1/T2 সমান কী পাবো, 273/300K, 303 কাটাকাটি করে কত পাবো, 91:101। তাহলে অনুপাতটা কত হবে, 91:101। ঠিক করে তুলে নেবে। 3-2 দেখো, 2 অথবা এটা, এখানে কি আছে, 800 mm চাপে কোনো গ্যাসের আয়তন 100 সেমি কিউব। উষ্ণতা ও গ্যাসের ভর স্থির থাকলে কত চাপে এর আয়তন 75 সেমি কিউব হবে। দেখো কী কী দেওয়া আছে। P1 সমান 800 mm, V1 সমান 100 সেমি কিউব, V2 সমান 75 সেমি কিউব। তাহলে এখানে P2 কত হবে, তাহলে P2 সমান কী হবে, P2 সমান P1V1/V2। দেখো মান বসিয়ে কত এসছে, P2টা 1066.67 mm। তাহলে এটা তোমরা তুলে নেবে, ঠিক করে বুঝতে পেরে যাবে তোমরা, ঠিক করে তুলে নেবে। আর এখানে অসুবিধা হলে তোমাদের ডিসক্রিপশান বক্সে তোমাদের PDF দিয়ে দেবো, সেখানে দেখে দেখে তুলে নেবে। 3-3 দেখো, আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি বিবৃতি করো। স্নেলের সূত্র কী বলছে দেখো, নির্দিষ্ট দুটি মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। গাণিতিকভাবে সাইন I/সাইন R সমান মিউ, যেখানে আইটা হচ্ছে কি আপতন কোণ, আরটা প্রতিসরণ কোণ এবং মিউ হলো দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক করে তুলে নেবে। আচ্ছা, 3-3 অথবা দেখো, সুস্থ চোখের নিকট বিন্দু ও দূরবিন্দুর মান কত। অ্যান্সার দেখো, সুস্থ চোখের নিকট বিন্দু হলো 25 সেমি এবং দূরবিন্দু হলো অসীম। আচ্ছা, 3-4 দেখো, বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন। বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করার প্রধান কারণ হলো এর উচ্চ রোধাঙ্ক এবং উচ্চ গলনাঙ্ক। উচ্চ রোধাঙ্কের কারণে এটি দ্রুত উত্তপ্ত হয় এবং প্রচুর তাপ উৎপন্ন করে। উচ্চ গলনাঙ্কের কারণে এটি উচ্চ তাপমাত্রাতেও গলে যায় না বা নষ্ট হয় না, এটি সহজে জারিত হয় না। আচ্ছা, এখান থেকে 5 দেখো, গলিত বা দ্রবীভূত অবস্থার তুলনায় কঠিন অবস্থায় আয়নীয় যৌগের তড়িৎ পরিবাহিতা খুব কম হয় কেন। অ্যান্সার দেখো, কঠিন অবস্থায় আয়নীয় যৌগগুলি কেলাস জারকের মধ্যে স্থির থাকে এবং আয়নগুলি অবাধে চলাচল করতে পারে না। কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নগুলির মধ্যেকার আকর্ষণ বল ভেঙে যায়, ফলে আয়নগুলি মুক্তভাবে চলাচল করতে পারে। যেহেতু তড়িৎ পরিবহনের জন্য মুক্ত ইলেকট্রন বা সচল আয়নের প্রয়োজন, তাই কঠিন অবস্থায় আয়নীয় যৌগগুলি বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় করে। অথবাটা দেখো, সময়োজী ও তড়িৎযোজী যৌগের দুটি পার্থক্য লেখো। দুটি পার্থক্য দেখো, তড়িৎ পরিবাহিতা। সময়োজী যৌগগুলি সাধারণত গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু তড়িৎযোজী যৌগগুলি গলিত বা জড়িত দ্রবণে সহজে তড়িৎ পরিবহন করে। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কী বলছে, সময়োজী যৌগগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত কম হয়, কারণ এদের অণুগুলির মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল থাকে। তড়িৎযোজী যৌগগুলির ক্ষেত্রে শক্তিশালী তড়িৎ আকর্ষণ বলের কারণে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। বা অন্যান্য যে পার্থক্য রয়েছে তোমাদের বইতে, সেগুলোও করতে পারো। আচ্ছা, 3-6 দেখো, লুইস ডটের সাহায্যে NH3 গঠন দেখো। তাহলে NH3 অণু লুইস ডট তোমরা পারবে যে এনের বাইরে 5টা ইলেকট্রন থাকায় বহিস্থ কক্ষে সে আরও 3টে ইলেকট্রনের তার পূর্তি দরকার অষ্টক পূর্তির জন্য, আর হাইড্রোজেন একটা ইলেকট্রনের সাথে
বন্ধন জোড় শেয়ার করে সেখানে ইলেকট্রন জোড় গঠন করে। এটা করে নেবে তোমরা ভালো করে। আর নিঃসঙ্গ একটা ইলেকট্রন থাকে এখানে অ্যামোনিয়ার ক্ষেত্রে, ভালো করে তুলে নাও। 3.7 দেখো, সাধারণ উষ্ণতায় N2 নিষ্ক্রিয় কেন? দেখো, নাইট্রোজেন অণু দুটি নাইট্রোজেন পরমাণুর মধ্যে একটি শক্তিশালী ত্রিবন্ধন দ্বারা গঠিত হয়। এই ত্রিবন্ধন ভাঙতে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়, যার ফলে সাধারণ উষ্ণতায় নাইট্রোজেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয় থাকে। বুঝা গেছে? 3.8 দেখো, Cu এর একটি আকরিকের নাম ও সংকেত লেখো। তাহলে কপারের একটি আকরিকের নাম কপার পাইরাইটিস, এর সংকেত কি? CuFeS2। ঠিক করে তুলে নাও। অথবাটা দেখো, জার্মান সিলভারের একটি ব্যবহার লেখো। জার্মান সিলভারে উপস্থিত উপাদান ধাতুগুলির নাম লেখো। কি বলছে দেখো অ্যান্সার, জার্মান সিলভারের একটি ব্যবহার হচ্ছে কি বাসনপত্র, মূর্তি এবং অলঙ্কার তৈরিতে ব্যবহৃত হয়। ধাতুগুলি কি কি? তামা, দস্তা এবং নিকেল। 3.9 দেখো, CCl4 এ দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন জলে ইথিলিন চালনা করলে কি ঘটবে? সমীকরণ স লেখো। CCl4 এ দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন জলে ইথিলিন চালনা করলে ব্রোমিনের লাল বর্ণ অদৃশ্য হয়ে যাবে। কি বলছে দেখো, ইথিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তাই এটি ব্রোমিনের সাথে সংযোজন বিক্রিয়া করে ডাইব্রোমো ইথিন তৈরি করে। এই বিক্রিয়ার ফলে ব্রোমিনের লাল বর্ণ নষ্ট হয়ে যায়। এটি অসম্পৃক্ততার পরীক্ষা। বিক্রিয়াটি দেওয়া আছে দেখো, CH2 ডবল বন্ড CH2 প্লাস Br2 থেকে যদি CCl4 দেওয়া হয়, কি উৎপন্ন হচ্ছে? CH2Br সিঙ্গেল বন্ড CH2Br। ঠিক আছে, তুলে নেবে ভালো করে। অথবা যেটা বলছে মেথিলেটেড স্পিরিট কি, এর একটি ব্যবহার লেখো। মেথিলেটেড স্পিরিট কি দেখো, এটি মূলত ইথাইল অ্যালকোহল, যার সাথে সামান্য পরিমাণে বিষাক্ত মিথাইল অ্যালকোহল, পিরিডিন এবং রঞ্জক মেশানো থাকে, যাতে এটি পানের অযোগ্য হয়। ব্যবহার কি? এটি প্রধানত বার্নিশ বা পালিশের কাজে দ্রাবক হিসেবে এবং ল্যাম্প বা স্পিরিট ল্যাম্পে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। 4.1 কি বলছে, পরম শূন্য উষ্ণতা কি? চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতা আলোচনা করো। উত্তর দেখো, পরম শূন্য উষ্ণতা হলো সেই উষ্ণতা যেখানে গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়। এর মান হলো -273.15 ডিগ্রি সি বা প্রায় -273 ডিগ্রি সি। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার আলোচনা দেখো। চার্লসের সূত্রানুসারে স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন VT এবং 0 ডিগ্রি সি এ আয়তন V0 হলে T ডিগ্রি সি উষ্ণতায় আয়তন হয় VT সমান V0 ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস T/273। যদি T সমান -273 ডিগ্রি সি হয়, তবে সমীকরণে মান বসিয়ে পাওয়া যায় V-273 সমান V0 ব্র্যাকেট 1 প্লাস -273/273 সমান V0 1 প্লাস মাইনাস, ওটা কাটাকাটি করে 1 হবে সমান 0। অর্থাৎ চার্লসের সূত্র থেকে দেখা যায় যে -273 ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়। এই নির্দিষ্ট উষ্ণতাকেই পরম শূন্য উষ্ণতা বা পরম শূন্য তাপমাত্রা বলা হয়। আচ্ছা, 4.2 দেখো, কত গ্রাম CaCO3 সঙ্গে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন করবে? প্রথমে বিক্রিয়াটা দেখো, CaCO3 প্লাস 2HCl থেকে CaCl2 প্লাস H2O প্লাস CO2। এখানে CaCO3 আণবিক ভর কত? 100 গ্রাম। CO2 এর কত? 44 গ্রাম। এবার সেখান থেকে তোমরা ঐকিক নিয়ম করবে। 100 গ্রাম CaCO3 থেকে পাওয়া যায় 44 গ্রাম CO2। 1 গ্রাম থেকে 100/44, আর 66 গ্রাম CO2 উৎপন্ন করতে প্রয়োজনীয় তাহলে হবে কি 100/44 × 66 সমান 150 গ্রাম। তোমরা নিজেরা এটা করে নেবে, ঐকিক নিয়ম করে উল্টোভাবে করবে। ঠিক আছে, উত্তর কত আসবে? 150 গ্রাম CaCO3 প্রয়োজন। অথবা দেখো, 21 গ্রাম লোহিততপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ H2 পাওয়া যাবে? H2তে আয়তন কত হবে? তাহলে তোমাদের এই বিক্রিয়াটা জানতে হবে যে লোহার সাথে যে স্টিমের যে বিক্রিয়াটা 3Fe প্লাস 4H2 থেকে Fe3O4 প্লাস 4H2। 3Fe এর মোট ভর কত হবে? 3 × 56 সমান 168 গ্রাম। আর 4H2 এর মোট ভর কত হবে? 8 গ্রাম। তাহলে ঐকিক নিয়ম করে তোমরা 21 গ্রাম Fe থেকে উৎপন্ন H2 এর ভরটা বার করতে পারবে ঐকিক নিয়ম করে, যেটা হচ্ছে কি 1 গ্রাম। আর H2তে H2 এর আয়তন গণনা দেখো, H2 এর আণবিক ভর 2 গ্রাম। তাহলে 2 গ্রাম H2 এর আয়তন কত হবে? 22.4 লিটার। তাহলে 1 গ্রামের কত হবে? 22.4/2 সমান
11.2 লিটার। দেখে নাও, ঠিক করে তুলে নাও তোমরা। আচ্ছা 4.3 দেখো, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, একে তরলের নিজস্ব ধর্ম বলে কেন? তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হল উষ্ণতা বৃদ্ধির ফলে তরলের প্রকৃত আয়তন বৃদ্ধির হার, এবং এটি তরলের নিজস্ব ধর্ম কারণ এটি তরল পদার্থের প্রকৃতির ওপর নির্ভর করে, যে পাত্রে রাখা হয় তার প্রসারণের ওপর নয়। সংজ্ঞাটা দেখে নাও, প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা: প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে তরলের প্রতি একক আয়তনে যে প্রকৃত আয়তন বৃদ্ধি ঘটে তাকে ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে। একে নিজস্ব ধর্ম বলার কারণ কি দেখো, তরলকে যে পাত্রে রেখে উত্তপ্ত করা হয় পাত্রটিরও প্রসারণ ঘটে। তরলের আপাত প্রসারণের সাথে পাত্রের প্রসারণ যোগ করলে তরলের প্রকৃত প্রসারণ পাওয়া যায়। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক শুধুমাত্র তরলের পদার্থের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে, তাই এটি তরলের নিজস্ব ধর্ম। অথবাটা দেখো, গ্যাসের দুই প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে কেন, এদের মান কত? গ্যাসের দুই প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে কারণ গ্যাসকে উত্তপ্ত করার সময় আয়তন স্থির রেখে চাপ পরিবর্তন করা যায়, অথবা চাপ স্থির রেখে আয়তন পরিবর্তন করা যায়। উভয় ক্ষেত্রেই উষ্ণতা পরিবর্তনের সাথে গ্যাসের অবস্থার পরিবর্তন ভিন্নভাবে ঘটে। মান দেখো, চার্লসের সূত্র এবং গে-লুসাকের সূত্র অনুযায়ী সকল গ্যাসের ক্ষেত্রে এই দুই প্রকার প্রসারণ গুণাঙ্কের মান প্রায় সমান, এবং তা হলো 1/273 পার ডিগ্রি সি। 4 দেখো, যেটা তোমাদের আগের স্কুলেও করেছি বা অনেকবার হয়ে যাচ্ছে, এটা প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দিয়ে দেখাও চ্যুতিকোণ ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, যেখানে I প্রতিসারক তলে আপতন কোণ, I2 দ্বিতীয় তলের প্রতিসারক কোণ এবং এ প্রিজমের প্রতিসারক কোণ। তাহলে এটা তোমরা অবশ্যই এটা খুব স্টার্ট দিয়ে রাখবে, এটা করে নাও যদি করা থাকে। আর বলছি না কারণ আগের স্কুলে করিয়েছি, এটা ঠিক করে তুলে নেবে। 4.5 যেটা বলা আছে, উত্তল লেন্স দ্বারা অসৎ প্রতিবিম্ব গঠিত হয়, তা রশ্মিতের সাহায্যে অঙ্কন করে দেখাও। দেখো এইটা অনেকবার হয়ে গেছে, আমি আগে মনে হয় 4-5 বার তোমাদের করিয়ে দিয়েছি, তাও এটা দিয়ে রাখলাম, তোমরা করে নেবে, আর বলছি না। এটা একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও। এটা কী হবে, রামধনু হবে, লিখে নেবে এটা রামধনু। আচ্ছা অথবাটা দেখো, শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন, দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন? শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কারণ সেখানে কোনো মাধ্যম কণা নেই যার মাধ্যমে আলোর বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য ভিন্ন ভিন্ন বেগে চলতে পারে বা বিক্ষিপ্ত হতে পারে। দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন, দেখো এর উত্তরটা দেখো, সূর্যের আলো ভূপৃষ্ঠে আসার পূর্বে অনেকটা পথ বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যায়। বায়ুমণ্ডলের মধ্যে থাকা ক্ষুদ্র ধূলিকণা গ্যাসের অণু সূর্যালোকের বিক্ষেপণ ঘটায়। দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর বিক্ষেপণ কম হয়, কিন্তু নীল বা বেগুনি বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হয়। এই আলোর বেশি বিক্ষেপণ হয় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে। আমাদের চোখ বেগুনি অপেক্ষা নীল আলোর জন্য বেশি সংবেদনশীল বলে আমরা আকাশকে নীল দেখি। তুলে নেবে এটা। আচ্ছা 4.6 দেখো, ওহমের সূত্র বিবৃতি করো। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। ওহমের সূত্র দেখো, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎপ্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হয়। রোধের সংজ্ঞা কি বলছে, ওহমের সূত্র থেকে পাওয়া যায় V সমান IR বা R সমান V/I, অর্থাৎ কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎপ্রবাহ মাত্রার অনুপাত একটি ধ্রুবক সংখ্যা, আর এই ধ্রুবককেই বলা হয় পরিবাহী রোধ। রোধ হলো পরিবাহীর একটি ধর্ম যার জন্য এটি তার মধ্য দিয়ে তড়িৎপ্রবাহকে বাধা দেয়। 4.7 দেখো, কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলে? কোষের অভ্যন্তরীণ রোধ ও তড়িৎচালক বলের সম্পর্ক নির্ণয় করো। কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলে দেখো, কোষের অভ্যন্তরে থাকা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ও তড়িৎদ্বারগুলি তড়িৎ প্রবাহ চলার পথে যে বাধা সৃষ্টি করে তাকে কোষের অভ্যন্তরীণ রোধ বলে। সম্পর্কটা দেখো, ধরা যাক কোষের তড়িৎচালক বল E, বহিঃবর্তনীর রোধ R, অভ্যন্তরীণ রোধ r এবং প্রবাহমাত্রা I। ওহম সূত্র প্রয়োগ করে সম্পর্কটি হবে কি, I সমান E/R প্লাস r। এটা তুলে নেবে। তারপরে দেখো 2 ওহম 20 ওহম 20 ওহম ও 30 ওহম রোধ বিশিষ্ট তিনটি রোধকে শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্যরোধ কত হবে? আচ্ছা এটা 2 আর 2 3 দিয়ে করানো আছে, তোমরা এটা 20 20 আর 30 দিয়ে করে নেবে, একই থাকবে। 7-এর জায়গায় 70 ওহম হয়ে যাবে শ্রেণী সমবায় তুল্যরোধ, আর সমান্তরাল সমবায় তুল্যরোধটা 7.5 বেরোবে, ঠিক আছে।
তাহলে একটা শূন্য তোমরা বেশি নিয়ে এটা করে নেবে ঠিক করে। 4-8 দেখো, নিউক্লিয়ার বিভাজনকে নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়ার আগে ঘটনা হয় কেন, এটা আগেও করে দিয়েছি ভালো করে। এখানে এমনি জাস্ট বোঝানোর জন্য লিখেছি, তোমরা ওই ভালো করে লিখবে, বই থেকেও লিখতে পারো, অভিনব বই থেকে। পরমাণু বোমা কোন ভিত্তিতে তৈরি হয়েছে? পরমাণু বোমা নিউক্লিয়ার বিভাজন বা নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়ার ভিত্তিতে তৈরি হয়েছে। 4-9 দেখো, মৌলের তড়িৎ কাকে বলে? পর্যায় সারণীর যে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ কীভাবে পরিবর্তিত হয়? সংজ্ঞাটা দেখো, সমাজী বন্ধনে আবদ্ধ কোনো মৌলের পরমাণুর বন্ধন ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে ওই মৌলের তড়িৎ বলে। পরিবর্তন দেখো, পর্যায় সারণীর যে কোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের তড়িৎ বৃদ্ধি পায়। আচ্ছা, অথবা দেখো, মৌলের আয়রন শক্তি বলতে কী বোঝায়? লিথিয়াম, সোডিয়াম ও পটাশিয়ামকে আয়রন শক্তি মানের ঊর্ধ্বক্রমে সাজাও। সংজ্ঞাটা দেখে নাও, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের একটি বিচ্ছিন্ন পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন অপসারণ করে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়রন শক্তি বলে। ঊর্ধ্বক্রমে সাজালে কী হবে? দেখো, LiNA মৌলগুলি গ্রুপ 1 অন্তর্ভুক্ত। শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে আয়রন শক্তির হ্রাস পায়। এখানে তাহলে সবচেয়ে কম কার হবে? পটাশিয়াম কে, তার থেকে বেশি কী হবে? তাহলে লেস দেন Li, ঠিক করে তুলে নেবে। 4-10 দেখো, সিইউ তড়িৎদ্বারের সাহায্যে CuSO4 দ্রবণে তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোড সংঘটিত রাসায়নিক বিক্রিয়া লেখো। তড়িৎ বিশ্লেষণের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। তাহলে অ্যানোডে বিক্রিয়াটা কী হবে? অ্যানোডে Cu পরমাণু ইলেকট্রন বর্জন করে, তাহলে Cu থেকে Cu2 প্লাস 2E মাইনাস। আর ক্যাথোডে কী হয়? যে Cu2 প্লাস আয়নগুলো ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে জমা হয়, তাহলে Cu2 প্লাস 2E মাইনাস থেকে Cu। সে ব্যবহারিক প্রয়োগ হচ্ছে কি? তামার শোধন বা তড়িৎ লেপন। আচ্ছা, 4-12, এটা 4-11 হবে, যে অসল পদ্ধতিতে HNO3 এর প্রস্তুতির বিক্রিয়াগুলো। এটা আগেও হয়ে গেছে, তোমরা জাস্ট তুলে নেবে, এটা অনেক আগে করে দিয়েছি অনেকবার। 4-12 দেখো, অবস্থান ঘটিত সমবায়বতার সংজ্ঞা দাও আর উদাহরণ দাও। তার সংজ্ঞাটা দেখে নাও, যে জৈব যৌগগুলির আণবিক সংকেত একই কিন্তু কার্যকরী গ্রুপ বা প্রতিস্থাপকমূলক বা অসমসত্ব বন্ধনের অবস্থান ভিন্ন হয় তাদের পরস্পরের অবস্থান ঘটিত সমবায়, এবং এই ঘটনাকে অবস্থান ঘটিত সমবায়বতা বলে। উদাহরণ দেখে নাও, C3H6Cl2, এ দুটি যৌগ কী হবে? 1,1 ডাইক্লোরোপ্রোপেন আর 1,2 ডাইক্লোরোপ্রোপেন, বা তোমাদের বইতেও যেটা আছে সেটা করবে। আচ্ছা, শেষে যেটা আছে কীভাবে পরিবর্তন করবে, C2H4 থেকে C2H6, এটা দ্রুত বিক্রিয়া। H2 আর নিকেল প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে কী হয়ে যাবে? ইথিলিন ট্রাইথিনে পরিণত হবে। আর C2H5OH থেকে C2H4, এটা কী হবে? নিরুদন। গাঢ় H2SO4-এর উপস্থিতিতে এবং 170 ডিগ্রি সি তাপমাত্রায় ইথাইল অ্যালকোহল ইথিলিনে ভেঙে যাবে। তাহলে তোমরা ঠিক করে তুলে নেবে। আর পরের ভিডিওতে আবার তোমাদের পরের একটা স্কুল করাবো। তোমরা যদি ভালো লাগে লাইক করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে, আর অবশ্যই শেয়ার করে দেবে। ঠিক আছে।